অংশীদার হিসেবে যুক্ত আছে ৩০ দিনের পারিবারিক কাগজ রং বেরং এবং প্রকাশের অপেক্ষায় থাকা বিশেষায়িত ম্যাগাজিন ফুড অ্যান্ড ফার্মা ও বাউরি বাতাস। ইপি 30 মিনিট স্পেশালের ১৭৪তম পর্বে আমাদের অতিথি ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং আরিবির প্রতিষ্ঠাকালীন সময়ের একজন সাবেক জিএম ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ এবং আরিবির সাবেক পরিচালক প্রশাসন এবং বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ রফিকুল ইসলাম। এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আমি মোল্লা আমজাদ হোসেন আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের পরিকল্পনা ও কারিগরি ব্যবস্থাপনায় যুক্ত আছে এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর ডিজিটাল কন্টেন্ট আদিত্য হোসেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের সংবিধানের ১৬ ধারায় সকল নাগরিকের বিদ্যুৎ ও জ্বালানি পাওয়ার অধিকার নিশ্চিত করা আছে, কিন্তু ৭০-এর দশকের মধ্যভাগে দেশে কেবলমাত্র নাগরিকদের বিলাসী জীবনযাপন করার জন্য বিদ্যুৎ সুবিধা ছিল। তখন দেশে বিদ্যুৎ সরবরাহের কাভারেজ ছিল বড়জোর ১৫%। দেশের গ্রামীণ জনপদকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য তখন ইউএসএআইডি সহায়তা করতে চায় এবং এগিয়ে আসে আমেরিকার ন্যাশনাল রুরাল ইলেকট্রিক কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন। তাদের মডেল অনুসরণ করে ১৯৭৬ সালে এই আলোচনা শুরু হয় এবং পরের বছর গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার কাজ করে আসছিল। এর আগে পর্যন্ত গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ কাজ করে আসছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রুরাল উইং। ১৯৭৭ সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে পিডিবির রুরাল উইং বিলুপ্ত করে আরইবি প্রতিষ্ঠা করা হয় ১৯৭৮ সালে এবং এই সময় গঠিত হয় ১৩টি পিবিএস। এর একটি ছিল ঢাকা পিবিএস 1। তার আওতায় মানিকগঞ্জের ধামরাই উপজেলার কালামপুর গ্রামে প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ১৯৮০ সালের ২ জুন। ৪৫ বছরের পথ চলায় বাংলাদেশের এখন শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে, যার কৃতিত্ব অবশ্যই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো। দেশে এখন পিবিএস এর সংখ্যা প্রায় ৮০টি। এখানে কর্মরত আছেন ৪৫,০০০ কর্মচারী কর্মকর্তা। দেশের মানুষকে অন্যান্য ইউটিলিটির মতন তারা নিত্যদিন সেবা দিয়ে আসছেন অনেক প্রতিকূলতার মধ্যে, কারণ আমরা জানি রুরাল বিদ্যুৎ সরবরাহ লাইনের অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, গাছপালা এবং স্বল্প সংখ্যক গ্রাহককে নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। কিন্তু এই দীর্ঘ সময়ে পথ চলায় সময়ের চাহিদা মতন সংস্কার না করা হওয়ার জন্য আরইবি এবং পিবিএস এর কর্মকর্তাদের মধ্যে একটা দূরত্ব এবং মানসিক ব্যবধান তৈরি হয়েছে এবং এটা নিয়ে সর্বশেষ যে ঘটনা ঘটেছে ২ বছর আগে থেকে সীমিত পরিসরে আন্দোলন শুরু হয় এবং আন্দোলন এখনো চলমান আছে। এই আন্দোলন চলার মধ্যে সরকার কিছু কাজ করেছে। প্রায় ৬,০১৫ জন পার্ট টাইম ওয়ার্কারদের নিয়মিতকরণ করেছে। আরও কিছু দাবি জামা ৫% মহার্ঘ ভাতা পিবিএস এর কর্মকর্তা কর্মচারীদের দেয়ার, সেটা পূরণ হয়েছে। কিন্তু অন্যদিকে এই আন্দোলন করতে গিয়ে ভুলবশত যে কাজটি হয়েছিল, কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দেয়া হয়েছিল। তার কারণে কিছু কর্মকর্তার নামে মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তার আছে। এখন এই আন্দোলনকারীদের মুখ্য দাবিগুলোর মধ্যে এটাও একটি, তাদেরকে ছেড়ে দেওয়া এবং মামলা প্রত্যাহার করা এবং আরও যারা কর্মকর্তা বা কর্মী আছেন চুক্তিভিত্তিক তাদেরকে বা মাস্টার রোলে তাদেরকে স্থায়ী করা এবং সবচেয়ে বড় দাবি হচ্ছে আরইবির মতন পিবিএস এর চাকরিগুলোকেও সরকারিকরণ করা। এই বিষয় নিয়ে বিতর্ক চলছে। সরকার আন্তরিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু আগেই বলেছি সমস্যা দীর্ঘদিনের। বেরিয়ে আসার উপায় নিয়ে আমরা কথা বলবো আজকের দুইজন অতিথির সাথে। সার্বিক বিবেচনায় আমাদের আজকের ট্যাগলাইন PBS employers movement, possible impact on the rural electricity supply. EP 30 মিনিট স্পেশাল সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। একই সাথে এটি দেখা যাচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ারের ওয়েবসাইট ep-bd.com এ। যারা যুক্ত আছেন তাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে SMS করে আমাদের জানাতে পারেন, আমরা অতিথির কাছে নিয়ে আসবো। আমি ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। দেশের এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট। সর্বোচ্চ চাহিদা আমাদের বলা হচ্ছে যে ১৭,০০০ মেগাওয়াট। ১৭,০০০ ক্রস করেছিল এই গ্রীষ্মে একদিন মাত্র। তার মধ্যে এককভাবে পিবিএস গুলোনের মাধ্যমে আরইবি বিতরণ করছে প্রায় ১১,০০০ মেগাওয়াট। গ্রামীণ মানুষকে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত এই সংগঠনগুলোর ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক আর তারাই কতটা চাহিদা মতন বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে দিতে পারছে, এই বিষয়টা যদি একটু আলোকপাত করে। আবার আবার একটু বলেন কি এটা। মানে যেটা মানে ২৭,০০০ মেগাওয়াট ক্যাপাসিটি, তার মধ্যে ১১,০০০ মেগাওয়াটই আরইবি সরবরাহ করছে পিবিএস এর মাধ্যমে। আরইবি কতটা মানে এই কাজ করার নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য যোগ্য এবং পিবিএস এই কাজ করার জন্য যথাযথ সমর্থন পাচ্ছে কিনা আরইবি থেকে? আরইবি অ্যাকচুয়ালি রেগুলেটরি বডি, রেগুলেট করে সমিতিকে। আর সমিতিতে আমি যেটুকু জানি যে ম্যান পাওয়ারের একটু আছে, শর্টেজ আছে। সবচেয়ে বড় কথা হইলো যে তারা এখন চিন্তা করতেছে এইটা না, তাদের কোনো 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 জায়গায় কোনো মূল্য কিছু নাই, সুতরাং তারা মার্চ হইতে চাইতেছে এই আরইবির সাথে। তো এইটা একটা সলিউশন যে এই ধরনের আর কোনো, যেমন পিডিবির আছে, অনেকগুলা কোম্পানি আছে, কোম্পানির থ্রুতে বিদ্যুৎ সরবরাহ করতেছে। গ্রামীণ জনপথে আমরা যখন ছিলাম তখন আমরা স্ট্যান্ডার্ড ওই স্পেসিফিকেশন উপরে খুব বেশি মূল্য দিতাম। তারপরে ওই গত কিছুদিন পূর্বে আমি শুনছি যে স্ট্যান্ডার্ডের এত বেশি নাই, যে 100% বিদ্যুতায়িত করার জন্য করে। তো 100% বিদ্যুতায়িত করতে হলে বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু পরিচালিত হয় সমিতির লোকজনের মাঝে। আরইবি ইজ এ রেগুলেটরি বডি। সমিতির লোকজন যদি এই এনাফ কোয়ালিফাইড না হয় তাইলে আর হবে না, কোয়ালিফাইড না হয় তাহলে ওই বিদ্যুৎ সরবরাহ সুষ্ঠু হবে না। কিন্তু কিন্তু এইটা অনেকটা নির্ভর করে আরইবির উপরে। আরইবি যদি অ্যাকচুয়ালি করে, তাদের উইং হিসেবে ধরে কিন্তু আরইবি নতুন নতুন প্রশাসন আইসা এইটাকে সব করে দেয়, মানে বন্ধ করে দেয়। এখন যে ঘটনাগুলো ঘটছে এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ শর্টফল আমি মনে করি আর কি। আমার ঠিক আছে, ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ, আপনার কাছে আবারও আসবো। মোহাম্মদ রফিকুল ইসলাম, এই যে চলমান বিরোধ আন্দোলনে গ্রামীণ বিদ্যুৎ সরবরাহ খাতে কতটা বিঘ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আরইবির এই বিরোধ যদি আরো স্থায়ী হয় গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহে কি ধরনের সংকট হতে পারে? আপনাকে শুনতে পাচ্ছেন, আপনি বোধহয় আনমিউট করে নিতে হবে আপনাকে। মিউটেড আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আমাকে একটু ক্লারিফাই করে নিচ্ছি। আজকে যে কথাগুলো বলবো এগুলা আমার ব্যক্তিগত অভিমত। আজকে যারা শুনছেন, ভবিষ্যতে যারা দেখবেন এই ইউটিউব, সবাইকে আমি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে কথা বলছি। এবং আমার ব্যক্তিগত অভিমত হিসেবে, আমি যেহেতু 28 বছর এই সিস্টেমের সঙ্গে ছিলাম, এর আগে আমি দুটো দাতা সংস্থার সঙ্গে কাজ করেছি 6 বছর। তা পাওয়ার সেক্টরের একটা এক্সপেরিয়েন্স থেকে আমি ভিন্ন চাকরি ছেড়ে এখানে আসছি কম বেতনের। আমি যেটা পেয়েছি যে এই সিস্টেমে দেশকে দেওয়ার মতো, আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি বলি, দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে যেটা আরই সিস্টেমে কাজ করা যায়। আমি আরইবি এবং পিবিএস হিসেবে না বলে শুধু বলবো আরই সিস্টেম। 78 সালে যখন এই সিস্টেমটা তৈরি হয়, এটা প্রোগ্রাম হিসাবে আসে। কেউ যদি বলে, আজকেও দেখছি এখানে বলছে, কেউ বলতে পারে যে শতভাগ হয়ে গেল, আরইবির প্রয়োজন কি? আমি একটু ভূমিকাটা বলে নিই। আরই যেহেতু একটা প্রোগ্রামের আওতায়, প্রোগ্রাম কোনোদিন শেষ হয় না। যেমন রুরাল ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামটা থাকবে। আচ্ছা, আপনি বললেন যে এখন যে চলমান সংকট আছে এতে গ্রামীণ অর্থনীতি বা এই সিস্টেমের কি প্রভাব পড়তে পারে। খুব পরিষ্কার, বিদ্যুৎ ছাড়া কোনো সভ্যতা, কোনো ভব্যতা, কোনো দেশ, কোনো সামনের দিকে যাওয়ার চিন্তা করতে পারে না, নাম্বার 1।
তো এই জায়গাটা আমরা ইলেকট্রিসিটি নিয়ে যখন কথা বলবো, ইলেকট্রিসিটি যেটা আমরা ব্যবহার করি, যেটা সরবরাহ করি, ইলেকট্রিসিটির নেচারটা কিরকম, এই একটা সার্ভিস দিচ্ছি আমরা, সার্ভিসের নেচারটা কিরকম, সার্ভিসটা হলো আমরা যেটা দিচ্ছি, সার্ভিসটা হলো পাবলিক সার্ভিস, এটা প্রাইভেট সার্ভিস না। আর পাবলিক সার্ভিস এমন একটা সার্ভিস, যে সার্ভিসটার কথা বলা আছে এই বাংলাদেশের সকল নাগরিক এই সার্ভিসটা পাওয়ার অধিকারী, এটা সংবিধানে বলা আছে। দেখেন তাহলে আমার আমার দায় দায়িত্ব কতটুকু বেড়ে যায়, আমি কতটুকু চাপে থাকি, মানে আমি বলতে আমার আর এই সিস্টেমের লোকজনকে বলছি, পল্লী বিদ্যুতের 45,000, আরইবির 2,000 1,500, সবাইকে বলছি, যেহেতু সংবিধানে বলা আছে কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে বিদ্যুৎটা দিতে হবে। সংবিধানে যেভাবে বলা আছে সবাই জানি, শহর এবং গ্রামাঞ্চলের মধ্যে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা ক্রমাগতভাবে গ্রামাঞ্চলে অন্যান্য বিষয়ের সাথে বিদ্যুতায়নের ব্যবস্থাটা করব, নিশ্চিত করব, 72 সংবিধানে বলা আছে। তাহলে আমাদের উপর একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আসে এটা সবাইকে দেওয়ার জন্য। এই বিদ্যুৎ ছাড়া যেহেতু অর্থনৈতিক চিন্তা ভাবনা, ডেভেলপমেন্টের কোনো কিছু চিন্তা করা যায় না, এবং গ্রামীণ অর্থনীতির কি প্রভাব পড়বে বিদ্যুতের যদি বিঘ্ন ঘটে, মাইক্রো লেভেলে ডাইনামিজম সৃষ্টি না হলে ম্যাক্রো ইকোনমি লেভেলে কোনোদিন স্টেবিলিটি আসে না। ম্যাক্রো স্টেবিলিটি নিশ্চিত করার জন্য মাইক্রো লেভেলে ডাইনামিজম তৈরি করতে হয়, আর এই ডাইনামিজমের একমাত্র ঔষধ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ কোনো উৎপাদনেরই কোনো কাঁচামাল না, কিন্তু এটা আপনার কি কাজ করে, এটা কাজ করে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে সকল কিছু কর্মকাণ্ডে, অর্থনৈতিক কর্মকাণ্ডে। তাহলে কিরকম হবে বিদ্যুতের ব্যাপারটা, একটু যদি বিদ্যুৎ না থাকে, আপনি যদি যদি অনুগ্রহ বিদ্যুতের করে কোনো সমস্যা হয়। ফোকাস জনাব রফিকুল ইসলাম, যে এটা জি। বললাম যে এই যে বিরোধটা কেন সৃষ্টি হলো, ও না, বিরোধের সৃষ্টির ব্যাপারটা, হয় সমস্যাটা কি হবে, এটার উপর যদি আলোকপাত আচ্ছা, করেন। হ্যাঁ, এই বিরোধ বিরোধ বলতে কি, বিরোধ কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনে, আমরা যদি অর্গানাইজেশনাল হিস্ট্রি দেখি, বিরোধ থাকে। আমরা যদি অতীতে এই বাংলাদেশের প্রেক্ষাপটেও অনেক অর্গানাইজেশনে দেখি, পিডিবির কথাও যদি দেখি, পিডিবি যে ভেঙে ভেঙে কোম্পানি হলো, এই বিরোধ পিডিবিতেও ছিল। এখন বিরোধ থাকবে, বিরোধকে প্রথমে আমি বিরোধ নিয়ে যদি না বলি, একটা গ্রিভেন্স বলি, গ্রিভেন্স হিসেবে দেখি, তাহলে প্রথম কাজ হবে গ্রিভেন্সটাকে একনলেজ করা গ্রিভেন্সটাকে। দেন আমাদের কাজ হবে যৌথভাবে কোথায় সমস্যা আছে, সমস্যাটা আইডেন্টিফাই করা, তারপর কাজ হবে সমস্যাটা সলিউশন করা। সবচেয়ে ভালো হয় নিজেরা সলিউশন করলে, সবচেয়ে ভালো হয় প্রবলেম সলভ করলে। তো এই বিরোধের ফলটা খুব ভালো না, ফলটা খুব ভালো হবে না, কারণ আমার সিস্টেম। তবে একটা জিনিস, আমাদের যে পল্লী বিদ্যুৎ সমিতির যারা কাজ করছেন, ইভেন যারা এখন বিরোধের মধ্যেও আছেন, এখন যেটা দেখলাম যে সিস্টেমকে মোটামুটি একটা চলমান রেখে তাদের দাবি দাওয়াগুলা প্রকাশ করার চেষ্টা করছেন। এই ক্ষেত্রে যে জিনিসটা আমি মনে করি, বিরোধ থাকবে, বিরোধ সমাধানের জন্য, গ্রিভেন্স হ্যান্ডেলের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু কিছু দপ্তর থাকে, তাদের কিছু সুনির্দিষ্ট দায় দায়িত্ব থাকে। একটা প্রতিষ্ঠানকে যে মেইন ফাংশন যারা করে, কোর ফাংশন, আর কিছু থাকে সাপোর্ট ফাংশন। তো কোর ফাংশনটা করে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন, তারা আমাদের মূল যে বিজনেস হিসেবে যদি বলি, বিজনেস বলতে ওই বিজনেস না, প্রাইভেট বিজনেস না, পল্লী বিদ্যুতের আমাদের যে ওই টিমটা, তারা কোর ফাংশনটা করে, তার কোর ফাংশনকে পুরো সাপোর্ট দেওয়ার জন্য টোটাল স্ট্রাকচার, আপনার যে নেটওয়ার্ক বলি, ইনফ্রাস্ট্রাকচার বলি, এই সাপোর্ট ফাংশনটা আরইবি করে অ্যাজ রেগুলেটর, তাকে এই সাপোর্ট ফাংশনটা দেয়। এখন এই আমার সিস্টেম যদি আমার হিউম্যান বডি হয়, আমি এই ডিটেল গুলো নিয়ে রফিক ভাই আমি আসবো আবারও। আমি আবার একটু সালে ভাইয়ের কাছে ফিরতে চাই, যে ইঞ্জিনিয়ার সালে আহমেদ, আমরা তো জানি যে পিবিএস সবসময় আরইবির চেয়ে বেতন ভাতা দিয়ে একটু বেশি পাচ্ছে, কিন্তু তারপরও পিবিএস আরইবিতে একীভূত হতে বা সরকারি স্কেলে আসতে চাচ্ছে কেন? এই আইডিয়াটা কেন কাজ করছে, এটা কেন তৈরি হলো এভাবে? এই এই আইডিয়াটা আসলে কাজ করতেছে আমার মনে হয় যে এই ডিফারেন্স বিটুইন আরবি পিবিএস পিবিএস এর লোকজন যারা আছে তাদের সাথে আলাপ করে দেখছি, তারা বেতন চায় না, এখন বেতন বেশি চায় না, বেতন যেটা বলছেন সেটা বেশি বেতন তারা চায় না, তারা একীভূত হইতে চায়।
তো এইটা হলো জিনিসটা হ্যান্ডলিং এ অসুবিধা হয়েছে, কারণ ওই ওই হ্যান্ডলিং করতে সম্ভব হয় নাই। মানে বর্তমান প্রশাসন যারা আছে এরা হ্যান্ডলিং করতে পারেনি, হ্যান্ডলিং করে এইটা এত এত এক জায়গায় রেট হতো না। তো তারা বেতনের জন্য তোয়াক্কা করে না, বেতন যা হোক হোক, কিন্তু তাদের সম্মান যেটা এই না উপজেলা লেভেলে, না জেলা লেভেলে, না ইভেন ইউটিলিটিতে তাদের কোনো সম্মান আনে, তারাই সম্মান নাই তাদের। হ্যাঁ, এটা জানি না কি জন্য হয়েছে। মর্যাদার বিষয়টা প্রধান হয়ে উঠেছে। একজন হ্যাঁ, দর্শক এখানে সালে ভাই একটা প্রশ্ন নিয়ে আসলেন যে এই দীর্ঘ পথ চলায় আরইবির প্রায় 900-র বেশি লাইনম্যান মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায় এবং 1500-র বেশি পঙ্গু এবং আহত হয়েছে। তো এই যে পিবিএস এর জন্য এই যারা এই রিস্কি জব করে তার জন্য কি ধরনের নিরাপত্তা আছে? মানে একটা হচ্ছে নিরাপত্তা সরঞ্জাম এবং দুর্ঘটনা তারপরেও ঘটে গেলে আর্থিকভাবে এটাকে সাপোর্ট দেওয়ার কি সুযোগ আছে এখন পর্যন্ত পিবিএস এ? আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার কি সুযোগ আছে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় খুব বেশি নাই। একটা ওদের এই যে বউ বাচ্চা আছে তাদেরকে হয়তো চাকরি দিতে পারে, চাকরি দেয় মনে হয়, এইটা আমি শুনছি, চাকরি দেয়। তো আর কোনো সুবিধা পায় না তারা, ওই গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড যেটা পায় সেটা পায়। হ্যাঁ, সমিতির লোকজন। আর সমিতিতে আসলে এই যে রিস্কি জবগুলোর জন্য তো লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থা থাকা দরকার। এইটা না, এগুলো কি পিএবিএস এর এই রিস্কি জব যে সব কর্মীরা করেন তাদের নাই? না, আমি যতদিন ছিলাম ততদিন ওই রিস্কি জীবনের লাইফ ইন্স্যুরেন্স ছিল না কখনো। এইটা ইমপ্লিমেন্ট করা যায়, এইটা জরুরি আমি মনে করি ইমপ্লিমেন্ট করতে। আর সমিতির লোকজন তো অতপ্রতভাবে জড়িত হইল বিদ্যুৎ সরবরাহের জন্য, এবং তারা কমিটেড টু দেয়ার প্রতিষ্ঠানের, তারা কমিট করে। এই এই অন্য অন্য কোনো কিছু করে না, তারা দিনরাত খাটে, দিনরাত ঝড় বৃষ্টি তাদের মাথার উপর দেওয়া যায়, তারা মরে, তারা কিছু করে তার কিছু করতে পারে না। তো সেটা যদি প্রপারলি করা হয়, মেনটেন করা হয়, প্রপারলি তাদের ওইভাবে মূল্যায়ন করা হয়, তাইলে আমার মনে হয় এই সময় থাকবে না। এবং আজকে আরেকটা মিটিং হয়েছে, সরকার আমার মনে হয় এটা রিয়েলাইজ করতে পারছে, এটা সমাধানের পথে আসবে আর কি। না, ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ রফিকুল ইসলাম, যেটা হচ্ছে আপনি আগেও বলছিলেন যে আরইবি পিবিএস এর যে এই ব্যবধানটা, আমি বিরোধ বলছি না, এই যে গ্যাপটা এটা একদিনে তৈরি হয়নি, এই 45 বছর পড়াশোনায় ধীরে ধীরে তৈরি হয়েছে। তাহলে এই দীর্ঘ সময় কেউ কি এই এই প্রবলেমগুলো বুঝে এটা রিমিডির কোনো উদ্যোগ নেয়নি? যেটা সালে ভাই বললেন যে আসলে প্রপার টাইমে প্রপার উদ্যোগ নেওয়া হয়নি, কি মনে হয় আপনার? যদি একটু এটা ছোট আমিও করে বলেন একটু আমাদের আমি আরো আমি আমি যেহেতু এর মাঝে 7 বছর, গত 7 বছর আরবির বাইরে ছিলাম, আমিও স্যারের মতোই একটু কম জানি। সবচেয়ে ভালো হয় আরবির একজনকে যদি আপনি এখানে যুক্ত করতে পারেন কখনো। তবে আমি বলি, যখন বিরোধ বা মনের ভিতরে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়, তখন একটা অবিশ্বাস দানা বাঁধে মানুষের ভেতরে। হিউম্যান হিউম্যান সাইকোলজিটা এরকম। তো এই ক্ষেত্রে যেটা হলো, বিরোধ আইডেন্টিফাই করতে হবে কোথায় বিরোধটা, এই বিরোধটাকে স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ একটা বিরোধ, দেন এটা সমাধান করতে হবে দুই পক্ষ মিলে, নিজেরাই সমান। আমার আমার ব্যক্তিগত মতামত হলো এইটা, বিরোধগুলো আইডেন্টিফাই করা। তাহলে কে আইডেন্টিফাই করবে? যারা এখন কাজ করছেন তারাই আইডেন্টিফাই করবে কোন কোন জায়গায় গুলা বিরোধ আছে। যেমন একটা কথা সালে স্যার যেটা বলছেন যে আহ, ওনারা বেতন বেশি চান না, আরবির সাথে একীভূত হতে চায়। দেখেন, সংস্কার কয়েক রকমের হতে পারে। যদি আপনি রাষ্ট্রিক কোনো সংস্কার চান, তাহলে আপনার মার্জার একটা কথা আছে, মার্জার এক হয়ে যাবে, একীভূত। আরবির সঙ্গে তারা একীভূত হয়ে গেলে এই কাজটা আরবির ক্ষমতার বাহিরে, এটা সরকারের কাজ, যে ওই পিবিএস কে আরবির সাথে, ইভেন আরবিকেও পিবিএস সাথে মার্চ করা, এটাও একেবারে সরকারের কাজ। এটা আরবির দায়িত্বের বাইরে, ক্ষমতার বাইরে আরবির। তাহলে এই দুইটা জিনিস আমরা যদি বাদ দিয়ে অন্যগুলা দেখি, কোন কোনগুলা সমাধানযোগ্য। তো এখন এই যে প্রবলেম গুলা কি, এই যে 1.5 বছর 2 বছর ধরে যে
আমাদের যে এই প্রবলেমটা চলছে, সবচেয়ে ভালো হতো আরইবি এবং পিবিএস বসে, ধরেন আমি 100টা প্রবলেম বের করলাম, 100টা প্রবলেম আমার স্ট্রাকচারের ভিতরে। এই প্রবলেম গুলাকে তখন আমরা সেগ্রিগেট করব। আমি হিন্ট দিতে পারবো, কিন্তু যেহেতু প্রবলেম গুলা স্পেসিফিক আমি বলতে পারবো না, তো প্রবলেম গুলা দুই পক্ষ মিলে ধরেন 100টা প্রবলেম আসলো, আমি হিন্ট দিই, দেন এই প্রবলেম গুলাকে আমরা সেগ্রিগেট করব কিভাবে, কোন প্রবলেম গুলা স্ট্রাকচারাল প্রবলেম, স্ট্রাকচারের ভেতরে হাত দিতে হবে, অর্গানোগ্রামে হাত দিতে হবে। এই যে বলছেন একীভূত করা, মার্জার, একুইজিশন, অল আর স্ট্রাকচারাল প্রবলেম। কোন প্রবলেম গুলা একবারে টপোগ্রাফিক্যাল উপরি কাঠামোর প্রবলেম, স্ট্রাকচারে হাত দিয়ে উপর দিয়েই আমরা সমাধান করতে পারি। কোন প্রবলেম গুলা ইকোনমিক প্রবলেম, যেখানে ফাইন্যান্স ইকোনমিক জড়িত আছে, এইভাবে আলাদা আলাদা করে 15 দিনের কাজ, বেশি দিনের কাজ না, রিয়েলি দুই পক্ষ আমরা যদি চাই সমাধান করব, 15 দিনে এই জায়গার কাজ করা সম্ভব। তারপরে আমরা এই প্রবলেম গুলাকে ভাগ করবো এভাবে, কোন প্রবলেম গুলা একবারে নো কস্ট সলিউশন, কোনো পয়সা লাগে না, সলিউশন হয়ে যায়, কোন প্রবলেম গুলা লোকাল সলিউশন নিজেরাই পারি, কোন প্রবলেম গুলা মিড টার্মে ইমিডিয়েট সলিউশন দিব, নো কস্ট সলিউশন, মিড টার্মে সলিউশন দিব, একটা মোটামুটি খরচ হয় কোন প্রবলেম গুলা সলভ করতে, দেন আমার লং টার্মে কিছু প্রবলেম আইডেন্টিফাই করব যেগুলো হেভি ইনভেস্টমেন্ট কস্টের দরকার আছে। তো না, এইভাবে দুই পক্ষ মানে, মিলে আপনি যেভাবে বললেন, তাহলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলেই মনে হচ্ছে আপনার। আমি 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 জিজ্ঞেস করলে জানতে পারবো, নেওয়া হলে তো দূরত্বটা এতটা হয় না। এতটা তৈরি হতো না। প্রবলেম আইডেন্টি, কারণ এই সিস্টেমের ভিতরে সবাই কাজ করতেছে, প্রবলেম কোথায় সবাই জানে, প্রবলেমটাকে একনলেজ করে দুই পক্ষ বসে প্রবলেম গুলাকে কোনটা ইমিডিয়েট সারতে পারি, যেমন আপনাকে আমি ইজ্জত দিয়ে কথা বলবো, আপনি আমাকে ইজ্জত দেয়, মিউচুয়াল রেসপেক্ট, এটা যদি মনে করি যে আমাদের কোন আমি ওই মিউচুয়াল ভ্যালুতে আসবে, জায়গাতেই আসতে চাই। মিউচুয়াল রেসপেক্ট, এটার সালে জন্য ভাইকে পয়সা খরচ হয় না। সালে ভাইকে দিয়ে আসতে চাই, যে যেটা হচ্ছে যাক, আমার সাথে আরবি পর্যায়ের অনেকের কথা হয়েছে। বলা হচ্ছে যে আরবির যে পদবিগুলো আছে তার কোনো আসলে পদমর্যাদার বিষয়টা আরবির সাথে সামঞ্জস্য করে পিবিএস এর কর্মকর্তাদের পদমর্যাদাটা ডিফাইন না, যার কারণে জুনিয়রদেরও কর্তৃত্বের মুখে পড়তে হয়। যেমন অনেকে বলে থাকেন যে জিএমদের পদমর্যাদা হওয়া উচিত অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, আবার ডিজিএম এর পদমর্যাদা হওয়া উচিত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এবং এজিএম এর পদমর্যাদা হওয়া উচিত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তাহলে আরবি স্ট্রাকচারে যারা মাঠ পর্যায়ে তত্ত্বাবধান করেন তাদের সাথে মাঝে মধ্যে যে সিনিয়রিটি জুনিয়রিটির ক্ল্যাশটা হয়, এটা হতো না। এই ধরনের আলোচনাকে আপনি কিভাবে দেখতে চান? আমি আসলে আসলে যে এই আরবির একটা কমিটমেন্ট থাকতে হবে যে এটা সলভ করার জন্য। আমার যতটুকু মনে হয়, আমি আলাপ আলোচনা করে যতটুকু বুঝতে পারছি যে আরবির সেই কমিটমেন্ট নাই। প্রথম কথা, আপনি এটাকে প্রবলেম মনে করেন কিনা, এটাকে জাস্টিফাই করা উচিত কিনা এই পদমর্যাদার ব্যাপারটা? পদমর্যাদা আমি আমি মনে করি এইটা জাস্টিফাইড, পদমর্যাদা ইয়ে করা উচিত। কারণ এই সমিতির যে অফিসাররা আছে এরা না উপজেলা লেভেলে, না জেলা লেভেলে, না ইভেন ইউটিলিটিতে কোনো এদের কোনো মূল্য নেই। কিন্তু যদি ওদের পদমর্যাদা একটা সুনির্দিষ্ট হয় তাইলে এই ধরনের প্রবলেমের মধ্যে তারা পড়বে না। কারণ কোয়ালিফিকেশন তো ইয়ে সবারই সমান। ওই ইঞ্জিনিয়ার বা এটা ওই ইঞ্জিনিয়ার না হইলে যেমন হয় না, স্নাতক পাস না হইলে তেমন এজিএম হইতে পারে না। এইগুলা কনসিডার করতে হবে। আর যেটা যেটা আমি মনে করি যে আরবির যে কিছু কিছু ইয়ে আছে, ওই বড়ভাই সুলভ আচরণ আছে, এইগুলো একটু ইয়ে করতে হবে। কারণ আমাদের সময় আমরা সব প্রবলেমের জন্য সরাসরি চেয়ারম্যানের সাথে দেখা করতাম অথবা মেম্বারশিপের সাথে। এখন তো যে জিএম গুলো আছে সেটা অনেক নিচের লেভেলে তাদের যোগাযোগ করতে হয়। সুতরাং প্রবলেমগুলা নিচের লেভেল থেকে তো প্রবলেমগুলো ওইভাবে সলভ করা সম্ভব হয় না। কারণ আমিও এই এরকম একটা সিএসও করার জন্য স্ট্যান্ড রিলিজ হয়েছিলাম এবং আমি সেটা পালন করছি, না বিনা বাক্য আমি পালন করছি। কিন্তু সেই জন্য আমার চেয়ারম্যান তখন যিনি ছিলেন তিনি খুবই আমাকে স্নেহ করতেন।
যে আরো আমি না, শুধু আমার সাথে আরো কয়েকজন, আমরা আমরা কিচ্ছু করি নাই, শুধুমাত্র একটা সিএসও মানে ওই এই সেন্ট্রাল স্টোর চাইছিলাম আমার সব ইয়ে মিলে আর কি। কিন্তু মানে ওইটা পিবিএস ওইটা এর পক্ষ থেকে একটা সেন্ট্রাল স্টোর চেয়েছিলেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, সেইখানে পিবিএস এর যে জিএম আছে কোয়ালিফাইড এনাফ, দে আর কোয়ালিফাইড এনাফ টু পার্টিসিপেট অন দ্যাট। হ্যাঁ, এবং আমরাই অ্যাকচুয়ালি ইয়াকে এই গঠন করছি, আরইবিকে লালন পালন করছি, এবং আরইবির লোকজন নিয়ে লালন পালন করছি। কিন্তু আজকে এইসব মূল্যহীন, কারণ আরবি পরিচালনার জন্য আরবিতে এক্সপিরিয়েন্স লোকজন দরকার। আরবি কিভাবে পরিচালিত হয় সেইভাবে এক্সপিরিয়েন্স লোকজন দরকার, কিন্তু আমার মনে হয় যে নাই, এটার ঘাটতি আছে। ঘাটতি আমি আছে। আবার আপনার কাছে আসবো। মোহাম্মদ রফিকুল ইসলাম, যে যে বিষয়টা বলছিলাম যে পদমর্যাদা নির্ধারণের বিষয়টা, যেমন ধরুন একটা ইঞ্জিনিয়ার যদি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মর্যাদা পায় একজন জেনারেল ম্যানেজার, তাতে তো এই প্রতিষ্ঠানেরও, যেটা আপনি বললেন যে গ্রামীণ বিদ্যুৎ সিস্টেম, এটারই মর্যাদা বাড়বে। কারণ অনেক পিবিএস আছে এখন, তারা 300 থেকে 600 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে একটা সিঙ্গেল পিবিএস। তখন তারা যখন স্থানীয় প্রশাসনের সাথে কাজ করে, আরবির জেনারেল ম্যানেজারের যেহেতু পদমর্যাদার বিষয়টা ডিস্টিংক্ট না, সে কোন প্রোটোকলে তাদের সাথে কাজ করে, এই ধরনের অনেক প্রবলেম আছে। এইগুলো না আপনি শুরুতেই যেটা বলছিলেন যে জাস্ট শুধু মানে উদ্যোগ নিলেই সলভ করা যেত, কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়নি কেন? এটার জন্য বোধহয় একটা কমিটি অলরেডি মিনিস্ট্রি তৈরি করে কাজ করছে বোধহয়, নির্ধারণ যাই বলি না কেন, এটা বোধহয় একটা কমিটি অলরেডি হয়ে গেছে এবং তারা বোধহয় কাজ করছে। এই কমিটিতে বোধহয় দুই পক্ষের লোকে আছে, আরবিরও আছে, পিবিএস এরও আছে, পদমর্যাদা ঠিক করার জন্য। মূলত হলো কি, সারা জানে, এটা যখন তৈরি হয় আরবিতে বাংলাদেশে শুরু হয়, এই পদটার নাম এনআরএসি, ওই আমেরিকাতে নাম হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার। তার উপরের পদগুলো হলো এবিপি, সিনিয়র এবিপি, ভিপি, কর্পোরেট স্ট্রাকচারে, একবারে কর্পোরেট স্ট্রাকচারে ওইভাবে তাদের অর্গানোগ্রামটা। বাংলাদেশে এসে এটা তৈরি হওয়ার সময় এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাম দেওয়া হলো। মূলত কেন দেওয়া হলো, যেন নামটার জন্য একটা, প্রথম প্রথম তো লোক পাওয়া যেত না। ওই যে 13 পিবিএস যখন শুরু হয়, প্রথম প্রজেক্ট যেটা তৈরি হয়, এসিআরই ফেজ 1 এরিয়া কভারেজ রুরাল, তখন তো খুব একটা লোক পাওয়া যেত না এখানে চাকরির জন্য। কেউ কেউ মনে করতো এর আমেরিকান এনজিও, যে কারণে তারাই চিন্তা ভাবনা করে হয়তো আমেরিকানরাই পদগুলাকে যেন শুনতে ভালো শোনা যায়, এজিএম ডিজিএম পদ তখন ছিল না, একটা ডিএম পদ ছিল, দেন ডিএম পদটা ডিজিএম হলো, আর জিএম ছিল। তো এখন পদমর্যাদা এন্ট্রি লেভেলের পদমর্যাদা, এজিএম তো আসলে যদি একটা ব্যাংকের কথা চিন্তা করেন, এজিএম অনেক সিনিয়র। তো এখানে এন্ট্রি লেভেলে এজিএম, তারপরে এই যে পদগুলা মাত্র 3টা পদ নিয়ে কাজ করে, সেখানে তো সংস্কারের ব্যাপার আছে। ওই যেটা বলছেন, পদমর্যাদা, আত্মতৃপ্তি, সেলফ স্যাটিসফ্যাকশন যেটা আসে, তো সেইখানে শুধু 3টা পদ নিয়ে হয় কি, একটা সারা জীবন একটা মানুষ 3টা পদের ভিতরে থাকে। দেন কিছুদিন আগে একটা পদ হলো সিনিয়র জিএম, সিনিয়র জিএম। তো জিএম আর সিনিয়র জিএম এর সেম ফাংশন। মজার বিষয় হলো, একটা পিপিএস যখন তৈরি করে তখন 125 কোটি টাকা, 150 কোটি টাকা প্রথমে আরইবি দেয় প্রজেক্টের মাধ্যমে। সেই 150 কোটি টাকা পরবর্তীতে এটা আরো বড় হয়, 200, 300, 400, 500 কোটি টাকা একটা পিবিএস এর সব ফাইন্যান্সিয়াল অ্যাসেটই এরকম আছে, টোটাল অ্যাসেট। তো এইটাকে দেখার জন্য মাত্র একজন এন্ট্রি লেভেলের এজিএম ফাইন্যান্স আছে, এটাও তো ঠিক না। খেয়াল করেন, 500 লোকের একটা অর্গানাইজেশন, সেখানে একজন এজিএম এইচআর আছে বা অ্যাডমিন আছে, তাহলে এন্ট্রি লেভেলের, সেখানে তো আমাদের ভাবতে হয় সেখানে আরেকটা একটু এর চেয়ে উপর লেভেলের পদের লোকের হাতে এই ফাইন্যান্স, এই অ্যাকাউন্টস, এই এইচআর কে দিতে হয় কাজ। কিন্তু অর্গানোগ্রামের ভিতরে কাজ করলে অনেক কিছু কাজ করার আছে। কিভাবে আরবিতে তো দেখবেন এডি, মানে ডিডি, এই যে ডাইরেক্টর। তাহলে এই যে মানে আমি দর্শকদের যে কমেন্ট গুলো দেখছি, তাতে জনবল সংকটের যে ব্যাপার আছে এখানে আপনি আলোকপাত করলেন। আমি অন্য একটা জায়গাতে যাচ্ছি। আরবির একজন মানে পিবিএস এর একজন জিএম, সে যদি তার ফাইনেস্ট পারফরমেন্সও করে, তার হাইয়েস্ট পদ তো সিনিয়র জিএম। তাহলে এই সিস্টেমটা, যেহেতু এরাই হচ্ছে রক্তনালী, পিবিএসই হচ্ছে রুরাল বিদ্যুৎ সরবরাহের রক্তনালী,
তাহলে মানে তাদেরকে উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য কোনো সুযোগ এই ৪৫ বছরে তৈরি করা হয়নি কেন? কারণ তাদের মধ্যে তো একটা ক্ষোভ এমনিতেই তৈরি হয়েছে এখানে। কারণ ব্লক এটাই তো এখন, এটা তো সলভ হয়ে যাবে একটা কমিটি, মিনিস্ট্রির একটা বোধহয় একটা কমিটি হয়ে গেছে, আশা করি এটা বোধহয় কিছুদিনের মধ্যে হয়ে যাবে, সলভ হয়ে যাবে আমার মনে হয়। আপনি প্রতি বছর অন্তত মানে একজন মানে গুড পারফরম্যান্স জিএম কে কেন মানে আরইবির উচ্চতর পদগুলো আনার ব্যবস্থা নাই এখানে? এটা তো হতেই পারে নাকি? আপনি কি বলেন? না আপনি তো না, এটা তো ছিল এই যে ডেপুটেশন যেটা, দায়িত্ব নিয়ে আরইবির লোক তো, আরইবি পিবিএস এর লোকজন তো আরইবিতে হেড অফিসে এসে কাজ করছে, অনেকেই কাজ করছে। আবার আরইবির লোকজন পিবিএস এ যে কাজ করছে, এটা কিন্তু আছে এখনো, যদি ইচ্ছা করে কেউ এটা কিন্তু এই যে কাজ করার জন্য আসতে পারে। আরইবিতে এসে কাজ করছে পিবিএস এর প্রচুর ছেলেমেয়ে, ইভেন সিনিয়র আরইবির লোক PBS এ গিয়ে কাজ একটু করছে। আমিও আপনার মতন প্রত্যাশা করতে চাই যে এই পদমর্যাদার যে হাহাকারটা বা অমর্যাদা, পদমর্যাদা না পেয়ে যে অমর্যাদার বিষয়টা, এটা সুরা হবে। সালে ভাই, আমরা জি যেটা দেখছিলাম যে আরইবিতে মানে পিবিএস এ জনবল সংকট আছে, যার কারণে মাঠ পর্যায়ে যারা কাজ করে, এমনিতে গ্রামীণ জনপদে যেখানে গাছপালা, নদ নদী, খাল বিল, এর মধ্যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যেহেতু ম্যানেজ করতে হয়, কর্মঘণ্টা এমনিতেই বেশি, তারপরও লোকবল কম আছে। মানে আমি অনেকের সাথেই কথা বলে জেনেছি কম লোকবল থাকার কারণে অধিক ওয়ার্ক প্রেশারের কারণে অনেক ধরনের দুর্ঘটনায় পতিত হয়। নাম্বার ওয়ান এটা। আরেকটা মানে দাবি যেটা হচ্ছে, আমার জানা মতে আমি শুরুতেই যেটা বললাম ৬০১৫ জনকে স্থায়ী করা হয়েছে, কিন্তু মিটার রিডার এবং এমসিএস বোধহয় অথবা এনসিএস, এদের চাকরিটা কন্ট্রাক্ট বেসিস ছিল, ৩ বছর পর পর চুক্তি রিনিউ হবে এবং ৯ বছর পর্যন্ত। এটা বোধহয় ১২ বছর করা হয়েছে, কারণ ইয়া সব ইউটিলিটিতে মিটার রিডার পদটা আসলে এখন চুক্তি ভিত্তিক। তো আরইবিতে যে আন্দোলন চলছে সেখানে এই জনবল ঘাটতি মোকাবেলা এবং মানে এই যে মিটার রিডার সহ সবাইকেই স্থায়ী করা। তো মিটার রিডারদের স্থায়ী করতে গেলে অন্য ইউটিলিটির সাথেও একটা সংকট তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আপনার কাছ থেকে আমি জানতে চাই, মানে এই দুটার আপনি উত্তর দেন, তারপর আমি তৃতীয় প্রশ্নে আসছি আপনার কাছে। আপনি কিভাবে দেখবেন এটাকে? মিটার রিডারকে স্থায়ী করা একটু প্রবলেমেটিক ব্যাপার, কারণ অন্যান্য ইউটিলিটি যারা আছে, যে ডেসকো, ডিপিডিসি, এদের আউটসোর্স করা। তো সুতরাং এই ধরনের ইয়ে করা একটু টাফ ব্যাপার মিটার রিডার যারা আছে। তাছাড়া এদেরকে এদেরকে আমার মনে হয় যে চাকরির শেষে যে ফেসিলিটিস পায় তারা, এটাকে এটাকে একটু লুব্রিকেটিভ করার ইয়ে আছে, আচ্ছা। বুঝছেন তো। এরা হয়তো সেই সুবিধা পায় না। আমি তো বহুদিন আগে আরবি ছাড়ছি, সমিতি ছাড়ছি, তো যার জন্য সবকিছু আমি বলতে পারি না এখানে, না, মানে জানি না আমি। জনবল সংকটের ব্যাপারটা কিভাবে দেখবেন? যে প্রায়শই বলা হয় যে ওভারলোডেড তারা, কারণ এই ওভারলোড, ধরনের অবশ্যই অবশ্যই ওভারলোডেড। জনবল সংকট কখনো ইয়ে হয় না, মানে এই আর যেহেতু তারা প্র্যাকটিক্যালি কাজ করে ওইখানে, জনবল সংকট থাকা উচিত না। কিন্তু কি কারণে যে জনবল সংকট হয় সেটা আমি আমি ঠিক এই মুহূর্তে বলতে পারি না। আগে আমাদের ছিল সব আমরা নিয়োগ করতাম, আমাদের ইয়ে নিয়োগ করতাম, তবে পারমিশন নিতে হতো আরবির। কিন্তু এখন শুনছি সব আরবি নিয়োগ করে। এইটা এই শোনা কথা আমার আমার আমি জানি না সঠিক ব্যাপার। তো আরবি সব নিয়োগ করে। তো আরবি তো খুব সফটলি দেখা দরকার, রিয়েলিস্টিক দেখা দরকার, যে সমিতিগুলায় কি কি মানুষের জনবল দরকার আছে, কি কি জনবল দরকার নাই, সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করা দরকার। হ্যাঁ, আলোচনা করে একটা মানে এই কমিটি। জনবল সংকটটা নিরসনে একটা পথ বের করতে হবে আলোচনার মাধ্যমে। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে একজন দর্শক এখানে ফয়সাল, তিনি বলছেন যে ৩৬ বছর ধরেও চুক্তিভিত্তিক কাজ করছে আরবিতে, এমন রেকর্ডও আছে। এটা কোনোভাবেই প্রত্যাশিত না। এবং এই যে জনবল সংকট এবং চাহিদা থাকার পরও জনবল মানে পর্যাপ্ত জনবল পাওয়া যাচ্ছে না এবং কাজের ওভারলোড, এখান থেকে বেরিয়ে আসার জন্য, দ্রুত বেরিয়ে আসার জন্য কি করা
সম্ভব বলে আপনার মনে হয়? থ্যাংক ইউ। যিনি বলছেন ৩৬ বছর ধরে চুক্তিতে আছেন, উনি যদি এটা একবার বলে যে একজন বলছেন দেখি, হ্যাঁ, তাহলে উনাকে কি তারও আগে চুক্তি থেকে রেগুলার করার কথা ছিল কিনা? আমার ১ম প্রশ্ন। আর এবি কি তার সাথে এরকম করছে চুক্তির ব্রিচ অফ কন্ট্রাক্ট যেটা বলি, চুক্তি ভঙ্গ করছে কোনো শর্ত? যে তাকে আরো আগে রেগুলার করার কথা ছিল কিন্তু ৩৬ বছরে করে নাই। এই একটা এটা আমার এটা জানার আরকি যে তার সাথে কি জবটাই যদি চুক্তিভিত্তিক হয় সেই ক্ষেত্রে আরএবিরও কিছু করার থাকবে না। যেমন আউটসোর্সিং, স্যার বলছেন আউটসোর্সিং কোম্পানি যেগুলো হলো, কোম্পানি কেন করা হলো? কোম্পানি করা হলো তার অপারেটিং এক্সপেন্ডিচারটা একটা কম্পিটিটিভ যেন হয়। এখানে খুব একটা অদক্ষতা, অযোগ্যতা, অপচয়ের কোনো সুযোগ থাকে না কোম্পানিতে। ফাইন্যান্সের উপর খুব জোর দেওয়া হয়। তো এখন আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক এই সিদ্ধান্তগুলা একেবারে সরকারের, কেন্দ্রীয় সরকার যদি বলি, সেইখান থেকে নেয়া। সেই হিসেবে বাংলাদেশের সরকারি প্রায় প্রত্যেকটা অফিসে, ইভেন ঢাকা মেডিকেলে যারা জেনিটার তারা চুক্তিভিত্তিক। খেয়াল করেন, খুবই ইমার্জেন্সি জব। তো চুক্তিভিত্তিক যদি জবটাই চুক্তিভিত্তিক হয়, আর যদি আরবি তার এগেনস্টে লোক নিয়ে থাকে, তো সরকারের নির্দেশের বাইরে যে এই চুক্তিটা হয়তো রেগুলার করতে পারবে না। করতে পারবে কোনটা? ধরেন আমার একটা পদ খালি হলো, দেন আমি চুক্তির একটা লোক নিয়ে আসতে পারি, যা ওর তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে ২ বছর, ৪ বছর, ৫ বছর। তো অন্য কোনো শর্ত শিথিল করে হলেও তাকে আমি নিয়ে আসলে আমি লাভবান হবো। অতটুকু হয়তো আরবি করতে পারবে। সরকারের সিদ্ধান্তের বাইরে যেয়ে কাউকে কিছু করতে পারবে না। আর এই আর যে জনবল সংকটটা দ্রুত মেটানোর জন্য কি উদ্যোগ আচ্ছা, নেন? জনবল সংকটের একমাত্র সিস্টেম বাংলাদেশে আরবি একটা অর্গানিক সিস্টেম, জীবন্ত সিস্টেম। কিভাবে তৈরি দেখেন, অসম্ভব সুন্দর। বলা আছে এতগুলা লোক হলে পরে এরিয়া অফিস হবে, এতগুলা লোক হলে অভিযোগ সংগ্রহ হবে, এতগুলা গ্রাহক হলে পরে সাব জোনাল হবে, এতগুলা গ্রাহক হলে একটা জোনাল হবে। খেয়াল করেন, সেই ক্ষেত্রে হয়তো বাস্তবায়নে একটু এদিক সেদিক হয়, কিন্তু এমন ভাবে একটা লাইভ অর্গানিক সিস্টেম বাংলাদেশে কোথাও নাই। এইভাবে এগুলা বলা আছে। তো অটোমেটিক তাদের পদ ক্রিয়েট হয়। এটার জন্য কিন্তু সরকার লাগে না, কিছু লাগে না, অটোমেটিক পদ ক্রিয়েট হয়। মানে এখন তাহলে যদি ওই এই এগেনস্টে এই লোক না নেওয়া সিস্টেমটা হয়, এই সিস্টেমটাকে অনুসরণ করা হয়নি এটাই মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি অনুসরণ না করা হয় সেটা আমার ত্রুটি। খেয়াল করেন, সিস্টেমের ত্রুটি না, কিন্তু সিস্টেম ভালো। আমি রাইট। এটা আমি বুঝাতে চাচ্ছি। আপনার কাছে আসবো। ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ, মানে যেটা হচ্ছে যে আমরা যেকোনো আন্দোলনে যখন থাকে তাদেরকে একটা বেরিয়ে আসার সুযোগ দিতে হয়। যেমন এই যে আগস্টে আগের সরকারের পতনের পর অনেক ধরনের আন্দোলন হয়েছে, এখানে নিয়মের বাইরে যে ব্যত্যয় ঘটেছে। অন্য বিষয়গুলো নিয়ে সরকার হার্ডলাইনে যায়নি, মামলা হয়নি, গ্রেপ্তার হয়নি, কিন্তু আরিবির জন্য হলো, যার কারণে আন্দোলনকারীরা বলছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, মামলাগুলো প্রত্যাহার করা উচিত। এবং আরেকটা সমস্যা তৈরি হয়েছে, নাম্বার ওয়ান এটা প্রশ্ন, যে আপনি মনে করেন কিনা যে সমাধানের জন্য মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়া দরকার। দ্বিতীয়ত, আপনি মনে করেন কিনা এই যে গণবদলি যেটা হয়েছে তার কারণ আরিবের একজন লাইনম্যান যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করেছে, সে ওখানকার নক্ষদর্পণে তার সিস্টেম, তাকে যদি বরগুনা পল্লী বিদ্যুৎ সিস্টেমে দেয়া হয় এবং এই সামারটা খুব ক্রাইসিস সময়, সে ওখানে গিয়ে বুঝে উঠতেই সময়টা চলে যাবে, ভোক্তারা সাফার করবে। এই দুটো বিষয় কিভাবে সলভ করা উচিত, ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ? অ্যাকচুয়ালি যে লাইনম্যানকে ট্রান্সফার করা এটা হচ্ছে যে মানে ইররেসপন্সিবল কাজ। কারণ একটা লাইনম্যান একটা সমিতিতে থাকলে ওই লাইনম্যান ওই সমিতির সব লাইন টাইন সম্পর্কে সে ভালোভাবে জানে। ১ ঘন্টায় যে প্রবলেমটা সলভ করতে পারে, নতুন আসলে পরে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে। ২ নম্বর হলো যে ওই প্রবলেমটা সলভ করতে অনেক সময় লাগে, খুঁজে বাইর করতে হয়, তারপরে গিয়ে এইটা ইয়ে হয়, বুঝছেন? এইটা হলো একটা প্রবলেম। তো এইটাই আমি বলবো খুব ইমেচিওর কাজ হয়েছে যে লাইনম্যানকে ট্রান্সফার করা হয়েছে এক সমিতিতে আরেক সমিতিতে। আর এখন তো ঝড় বৃষ্টির সময় এই কোনো কোনোভাবে লাইনম্যানদের ট্রান্সফার করা উচিত না এখন, আমি মনে করি এটা। আর এটা আমার প্রথম প্রশ্নটা যেটা আন্দোলন থেকে বেরিয়ে আসার জন্য মামলা আন্দোলন আন্দোলনতে বেরিয়ে আসার জন্য যাদের আজ পর্যন্ত কোনো আমার 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 জানা নাই যে আরবির কোনো লোকের এরকম কেস হয়েছে বা ইয়ে হয়েছে,
তারা চাকরিচ্যুত হয়েছে, কিন্তু সমিতির হয় প্রায়। তো এইটা করা উচিত না, কোনোভাবেই উচিত না। না, তাদের আমি এখানে আপনাকে এই পর্যায়ে একটা মন্তব্য নিয়ে আপনাকে আমি ছেড়ে দিয়ে আবার রফিক সাহেবের কাছে আসবো, যেটা হচ্ছে আমরা দেখেছি কদিন আগে ঢাকা পিবিএস ওয়ানে গিয়েছিলেন আমাদের জ্বালানি উপদেষ্টা ডক্টর ফজল কবির খান। এখানে আরবির কর্মীদের আমরা উশৃঙ্খল স্লোগান দিতে শুনেছি। মানে নর্মালি এটা ছাত্র সংগঠন বা রাজনৈতিক কর্মীরা যেটা দেয়, আমরা জানি যে আরবি পিবিএস এর লোকজন তো খুব ডিসিপ্লিন। তো এই ধরনের স্লোগান দেওয়ার বিষয়টাকে বা একটু অসম্মান করে কথা বলার বিষয়টাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? এই ধরনের বিষয় থেকে বিরত থাকার জন্য পিবিএস এর কর্মকর্তা কর্মীদের কি বলতে চান? আমি আমি যখনই সময় পাইছি তখনই বলছি এদেরকে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। যদি করা হয়ে থাকে, তারা ওই উপদেষ্টা মহোদয়কে করে নাই আমার মনে হয়। উপদেষ্টা আমি যেটুকু দেখছি তারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ায় আছিল। তারা ওই যে বুয়া বুয়া একটা এইটা কিন্তু উনাকে উদ্দেশ্য করে বলে নাই কিন্তু আমার মনে হয়। তো না, এই বিষয়টা মানে সোশ্যাল মিডিয়াতে ট্রল হয়েছে, যার কারণে আমি ওখানে ছিলাম না। ধন্যবাদ, আপনার কাছে আসবো। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি কিভাবে দেখবেন যে আন্দোলনকারীদের তো ওয়ে আউট আপনাকে দিতে হবে, মামলা প্রত্যাহার করা ছাড়া মনে হচ্ছে না যে এই প্রবলেমটা সমাধান হবে, এবং এই লাইনম্যানদের ঢালাও বদলি করার যে বিষয়টা সালে ভাই বললেন, দুটা বিষয় যদি একটু ছোট করে বলেন, কারণ আমরা একদম শেষ সময়ের দিকে। এটা আরবি বলবে, তারপরে আমি বলি। আরবি বলবে এই বিষয়ে। একটা জিনিস বলি যে সম্মান অসম্মানের ব্যাপার, কিছু জিনিস এখানে কিন্তু চমৎকার প্রস্তাব আমাদের যারা দেখছেন তারা কিন্তু লিখতেছে, আমি পড়তেছি, খেয়াল করেন। আমরা সংস্কার কোন জায়গায় কিভাবে হবে আমি ওই জায়গাটায় বলি, কিভাবে অসন্তুষ্ট দূর হবে। ধরেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গঞ্জে গঞ্জে মিল আছে, কিন্তু নারায়ণগঞ্জে 5 বর্গ কিলোমিটারের মধ্যে আপনি 5,000 গ্রাহক পাবেন রান, আর এই কি যেন সুনামগঞ্জে 50 বর্গ কিলোমিটারেও এটা পাবেন না। তাহলে লজিস্টিক সাপোর্ট এবং হিউম্যান রিসোর্সের যে সাপোর্টটা, দুইটার জন্য কিন্তু ফর্মুলা হিসাবে হবে না। তখন স্থান কাল পাত্র ভেদে এগুলো সংস্কার, এগুলো হলো স্ট্রাকচারের ভিতরে প্রসেসের মধ্যে সংস্কার। তাহলে আজ পর্যন্ত যে জেনারেল ম্যানেজাররা সেরা জিএম হয়, তারা দেখবেন সবাই ঢাকার আশপাশে চাকরি করা লোক সেরা জিএম হয়। সুনামগঞ্জ পটুয়াখালীতে যারা এই দুর্যোগপূর্ণ এলাকায় কাজ করে এত কষ্ট করে, যেহেতু প্রতিষ্ঠানগুলা অলাভজনক, তারা সেরা হতে পারে না। এখানেও কিন্তু এইগুলো ইন্ডিকেটর গুলা এখানেও কিন্তু ঠিকঠাক করতে হবে। যদি আমি আর নাহলে একজন অনেক ভালো কাজ করেও সে সুনামগঞ্জ কাজ করে দেখে লোকটা ভালো কিছু পায় নাই, আপনি সুনামগঞ্জ রাইটলি বলেছেন, কিন্তু ওয়ে আউটটা যদি একটু বলেন যে ওয়ে আন্দোলনের আউট, আন্দোলনের ওয়ে আউট, আন্দোলন বললেই আমার ইয়ে লাগে। আন্দোলন একটু যেটা বললেন, উপদেষ্টা মহোদয়ের সাথে যদি এরকম আচরণ হয়ে থাকে, এটা তো দুঃখজনক, অনভিপ্রেত। আমরা তো এখানে আরবি একমাত্র, যদি ডিসিপ্লিন ফোর্স হিসাবে আরবি একটা রেজিমেন্টের প্রতিষ্ঠান, আরবি একেবারেই নিয়ম কানুন মেনে কাজ করা একটা প্রতিষ্ঠান, অসম্ভব কমপ্লায়েন্স মেনটেন করা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যে পরিমাণ ইনস্ট্রাকশন বেসড প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো জায়গায় নাই। তো এই ক্ষেত্রে আরবি পিবিএস থেকে আমাদের কেউ যদি এই জাতীয় কোনো আচরণ করে, এটা একটু খারাপ জিনিস। এটা একটু কি বলা যায়, আমাদের কোর ভ্যালুজের সাথে যায় না। পল্লী বিদ্যুৎ কর্মসূচির একটা কোর ভ্যালুজ আছে, এটা সাথে যায় না। ওয়ে আউট কি বের হওয়ার, ওয়ে আউট একটাই, ওয়ে আউট একটাই, আপনি দুই পক্ষ আগাতে হবে। তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষ দিয়ে খুব বেশি উপকার হবে না। আমরা নিজেরাই যদি সমাধান করতে পারি, আপনি যদি তারপরে সরাসরি বলেন, আপনাদের আপনার যে কি রোল মনে হয়, আছে, যে ব্যক্তি হিসাবে কি মনে হয় মামলাটা তুলে নেওয়া উচিত কিনা, আন্দোলন থেকে তাদের ওই বেরিয়ে ওই আসা? যে ওই আইনের ব্যাপারে তো আমি একদম নলেজই নেই, কথা বুঝছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আইনের ব্যাপারটা কিন্তু আমার নলেজ আপনার নেই, কাছে যে আসবো, এই ব্যাপারে এখন কিছু কথা আপনার বললে কাছে আসবো আবার। আবার আমি সালে ভাই, কন্টেম্প্ট অফ কোর্ট হবে কিনা আমি এটা জানি না আর কি, হ্যাঁ, বুঝছেন। আমার যে ছেলেগুলা এই যে মামলা, আহ, আমার তো অন্য একটা পরিচয় আছে, যেহেতু আমি ট্রেনিং এ দীর্ঘদিন কাজ করছি আরবিতে, এবং একেবারে 100% অফিসার আমার একবারে খুবই কাছের, ওরা আমার খুবই স্নেহের, ওরা আমার খুবই খুবই সব কাছের। তো কেউ এই কষ্ট পায় এটা শুনলে তো আমার একটু খারাপ লাগে, আমার একটু খারাপ লাগে। আমি চাই আমি আমার আমি এটা, আসবো আমার আপনার কোনো কাছে। ক্ষমতা নাই, রফিক ভাই, দুই আপনার পক্ষ কাছে আমি মিলে। আসবো। সালে ভাইয়ের কাছে একটু ফিরতে চাই। ইঞ্জিনিয়ার সালে আহমেদ, যে অনেক মনে করছেন যে কর্পোরেটাইজ করে ফেলা দরকার, কারণ আপনিও পিডিবির প্রথম কর্পোরেটাইজ একটি প্রতিষ্ঠান
মানে ডেস্কোতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। কতটা যৌক্তিক হবে আরবিকে কর্পোরেটাইজ করে সব পিবিএস গুলোকে একটা করে ইউনিট বানিয়ে দিতে? তাহলে আমরা যে সেবা খাত হিসেবে এটাকে দেখছি, এই সেবা খাত থাকবে নাকি এটাও লাভজনক করার একটা প্রতিযোগিতা শুরু হবে? আর আপনি এই এই ব্যবস্থায় রেখেই সংকট মেটানো যায় নাকি আপনিও কর্পোরেটাইজের পক্ষে? একদম ছোট করে যদি বলেন, আমরা কিন্তু শেষ করলাম। যেহেতু যেহেতু ওই সমিতির কর্মকর্তা কর্মচারীরা রিফর্ম চাইছিল, সেহেতু সরকার একটা কমিটি কি ইউনিভার্সিটির এই যে ইয়ে ইউনিভার্সিটি ভাইস ব্র্যাক ইউনিভার্সিটির একটা কমিটি ওই ওই ওরা যখন ইয়ে রিপোর্ট সাবমিট করে, ওই মিটিং এ আমি ছিলাম। তো ওরা 4টা না 5টা ইয়ে দিছিল, ওই সলিউশন দিছিল। একটা এজ ইট ইজ, একটা হলো রিফর্ম, একটা হলো ওই পৃথিবীর মতো কোম্পানি করে দেওয়া। তখন আমি পার্সোনাল মতামত দিছিলাম যে যেহেতু আমি ওই সমিতি এবং কোম্পানির এক্সপিরিয়েন্স আমার আছে, সুতরাং আমি মনে করি যে অ্যাটলিস্ট 5টা কোম্পানি করে দেওয়া উচিত, এবং এবং বোর্ডকে খুব স্ট্রং করে দেওয়া উচিত, বোর্ডের মেম্বারদের খুব স্ট্রং করে দেওয়া উচিত, দিয়ে ওইখানে ইয়ে করা দরকার, সলিউশন করা দরকার। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে ওদের কেস করা, ওদের ওদের ওই জামিন, আবার শুনছি জামিন বাতিল করা হয়েছে। তো এইটা কিন্তু মোটেই সন্তোষজনক না, মানে এইটা কম্প্রোমাইজের কোনো ইয়ে না। কেস কেস করা তো সহজ, কিন্তু জিনিস কেস করে জিনিস সমাধান হবে না। সমাধান হবে না, কেস করে সমাধান হবে না, তো মিউচুয়ালি সমাধান। আজকেও একটা সভাতে ছিলেন, মানে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, আমরা যতটা জানি এটা সমাধান। এখন 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 এটা কোন দিকে আগাচ্ছে? আসলে কি সরকার এই বিষয়টা থেকে দ্রুত মানে সমাধান চাচ্ছে? আজকে যে মিটিংটা হচ্ছে, সেই মিটিং এর পিডিবির চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ছিলেন। তো এটা ওই কেস উইথড্র করা বা ইয়ে করা, এইটা একটু একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওইটা সময় নিবে, কিন্তু কেস উইথড্র করবে। আর ওরা বারবার বলতেছিল যে তারা যে আজকে আসছে এইখানে, এই মিটিং এ আসছে, এই জন্য তাদের উপরে হয়তো আরবি একটা অ্যাকশন নিবে, কিন্তু তাদেরকে এসিওরেন্স দেওয়া হয়েছে কোনোভাবে অ্যাকশন নিতে দেওয়া হবে না এই কোম্পানি থেকে। আমিও বলছি যদি এইরকম তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাইলে আমি আরবির রাস্তায় রাস্তায় বসে থাকবো গিয়ে ওইখানে, যে এইটা শেষ না হওয়া পর্যন্ত। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি কি মনে করেন এই কর্পোরেটাইজ করার যে কথা বলা হচ্ছে, বা 5টা বা 6টা কোম্পানি করার কথা বলা হচ্ছে, নানা ধরনের আলোচনায় আসছে, আবার বিশ্বব্যাংক কিন্তু 2010 থেকেই আরবির লাভজনক ইউনিটগুলোকে ভিন্ন ভিন্ন কোম্পানি করে প্রাইভেটাইজ করার পরামর্শ মাঝে মধ্যে দিয়ে আসছে। তো এই আপনি কি বলবেন, যদি একদম ছোট করে বলেন? আমরা কিন্তু আমাদের বিশ্বব্যাংক প্রাইভেটাইজেশনের কথা তখনও বলে নাই, 10 সালেও বলে নাই, কর্পোরেটাইজেশনের কথাই বলছিল। 10 সালের ঘটনার সাথে আমি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। খেয়াল করেন, আমাদের প্রকল্পগুলা যেহেতু পাস হয় সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কস্ট বেনিফিট অ্যানালাইসিস থেকে, সোসাইটির কি বেনিফিট সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের প্রকল্প পাস হয়। আর বিশ্বব্যাংকের 10 সালের যে কনসাল্টিং ফার্ম ছিল স্ম্যাক ইন্টারন্যাশনাল, তাদের রিপোর্ট এমনভাবে রিপোর্টটা তৈরি করা হয়েছিল, এটা ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে ফাইন্যান্সিয়ালি লস, ফাইন্যান্সিয়ালি লাভ করার কথা তো আরবি সিস্টেমে বলা নাই, আরই সিস্টেমে। ওকে, তাহলে কি করা? ব্রেক ইভেনে চলার কথা বলা আছে, যে আমরা কোনোভাবে ব্রেক ইভেনে যেতে পারি কিনা, নো লস নো প্রফিট, এইটার জন্যই ফাইট হবে, লাভ করার কথা না। এখন আপনার কর্পোরেটাইজেশনের যে এটা রোড ম্যাপটা কি, এটা বুঝতে হবে একেবারে। আমি যদি 70-এর দশক থেকে ধরি, তখন যখন নিউ লিবারেল বা নিউ লিবারেলিজম শুরু হলো, আমরা সময় শেষ করে ফেলেছি। না, ওইটা বলছি না, শুরুটা। তাহলে শুরুটা ছিল প্রথমে ডিরেগুলেশন, লাইক পিডিবি, আরবি, ওয়াটার বোর্ড, বিএডিসি, ডিরেগুলেশন। সরকার থেকে কিছু দায় দায়িত্ব ডিরেগুলেট করে অন্যের কাঁধে দিয়ে দিবে, সরকারি কাজটাই করবে। পরবর্তী ধাপ ছিল কর্পোরেটাইজেশন আন্ডার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি অফ ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড এক্সটেন্ডেড স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি অফ ওয়ার্ল্ড ব্যাংক। এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, সেইটার আন্ডারে ছিল কর্পোরেটাইজেশন। তার মধ্যে সর্বপ্রথম হয় পূবালী ব্যাংক বা রূপালী ব্যাংক, তারপরে অন্যান্যরা। খেয়াল করেন। এবং
এই কর্পোরেটাইজেশনের আওতায় আমরা 92 সাল থেকেই বোধহয় ডেসকো কত সালের জন্য এই প্রথম আমাদের হয় কোম্পানিগুলা স্টেট ওন এন্টারপ্রাইজ হিসেবে। ফাইনাল ধাপটা হলো প্রাইভেটাইজেশন, নিউ লিবারাল থিওরির ফাইনাল ধাপ প্রাইভেট, সেটা হয়তো 30-35 সালে। সেটার জন্য হয়তো আমাদের পার ক্যাপিটা ইনকাম হয়তো $5,000-7,000 হইতে হবে, তখন অটোমেটিক প্রাইভেটাইজেশন চলে যাবে গ্লোবালি যেভাবে হচ্ছে। ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, ধন্যবাদ ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ। আসলে এই বিষয়টা এতই বিস্তৃত, অনেক সময় দরকার। সীমিত পরিসরে আমরা আসলে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় নিয়েছি। আমরা প্রত্যাশা করতে চাই যে যে সালে ভাই যেটা বললেন যে কমিটি যে রিপোর্ট দিয়েছে, তারা কয়েকটি সমাধান দিয়েছে বর্তমান ব্যবস্থায় থেকে, অথবা কর্পোরেটাইজ করে, অথবা ভিন্ন ভিন্ন কোম্পানি করে। যেটাই হোক, আসলে এই দূরত্বটা একদিনে তৈরি হয়নি, এবং মানসিক দূরত্বটা আসলে সিস্টেমে গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের যে পদ্ধতি, যেটা মোহাম্মদ রফিকুল ইসলাম বললেন যে এটা নো প্রফিট নো লস পদ্ধতিতে চলার কথা, এখান থেকে প্রফিট মেকিং করার কথা না। কিন্তু যত আন্দোলন হোক, যত দাবি দেওয়া হোক, একটা বিষয়ে সতর্ক থাকতে হবে। গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থা যদি এই সুযোগ নিয়ে প্রাইভেটাইজ করার দিকে বা প্রফিট মেকিং এর দিকে আগায়, তাহলে এর মূল কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে। আর আমি সরকার বিশেষ করে আমি জ্বালানি উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি খুব আন্তরিক মানুষ এবং আন্তরিকভাবে চেষ্টা করছেন, এবং এই সংকট নিরসনের জন্য বিদ্যুৎ বিভাগকে আসলে উদ্যোগী ভূমিকা নিতে হবে, আরইবি এবং পিবিএস কে পক্ষ হিসাবে নিয়ে। কারণ পাওয়ার ডিভিশন যদি আরইবির মাধ্যমে পিবিএস এর সমস্যার সমাধান করতে চায়, আজকের এই পর্যায়ে সেটা হবে না। এবং অবশ্যই আলোচনার ক্ষেত্র হিসাবে ভুল যারা করেছে, ভুল করার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া কোনোভাবে সমর্থনযোগ্য না। এটি অবশ্যই ভুল। মামলা যেটা হয়েছে, তাদের ভোগান্তি হয়েছে। আলোচনা এবং সুষ্ঠু সমাধানের শর্তে আমরা প্রত্যাশা করতে চাই সরকার মামলা প্রত্যাহার করবে, এবং লাইনম্যানদের যে বদলি করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখার কারণে, এটা পরিবর্তন করা হবে। এবং সর্বোপরি আসলে প্রত্যেকটা ব্যবস্থা নির্ভর করে ব্যক্তির উপর, যারা এই সিস্টেমটা চালাচ্ছেন। আমি প্রত্যাশা করতে চাই যেই পদ্ধতিতেই যাক, সিস্টেম যারা নিয়ন্ত্রণ করবেন তারা অন্য সহকর্মীর প্রতি যদি আন্তরিক না হন, যত সংস্কারই করা হয় তা থেকে ফল আসবে না। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এনার্জি অ্যান্ড পাওয়ারের এই আয়োজনের সাথে যুক্ত থাকার জন্য। শুধুই দর্শক শ্রোতা, আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা অনেকে অনেক মন্তব্য দিয়েছেন, যেটা থেকে আমিও সমৃদ্ধ হয়েছি। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এনার্জি অ্যান্ড পাওয়ার এবং পরিবেশ নিয়ে আপডেট জানতে আপনি ভিজিট করতে পারেন এনার্জি অ্যান্ড পাওয়ারের ওয়েবসাইট ep-bd.com-এ। আমাদের দেখানো লিঙ্কে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমরা নানা বিষয় নিয়ে নিয়মিত আয়োজন করি। হয়তো আরইবি নিয়ে আবারও কথা বলতে চাই, কিন্তু কথা বলতে চাই এই সমস্যা নিরসনের প্রেক্ষাপটে। আমি প্রত্যাশা করতে চাই যে ঈদের আগেই সরকারের পক্ষ থেকে একটি ওয়ার্কিং ডেজ আছে, এর মধ্যেই একটি ইতিবাচক সংবাদ আমরা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইপি 30 মিনিট স্পেশালের পরবর্তী পর্ব, ঈদের ছুটির জন্য 1 সপ্তাহ বিরতি থাকবে। পরবর্তী পর্ব সম্প্রচারিত হবে আগামী 17 জুন। একই সময়ে নতুন বিষয় নিয়ে অন্য অতিথির সাথে দেখার আমন্ত্রণ থাকবে। আল্লাহ হাফেজ।